এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে একাংশ সমান কত হবে, 100% হবে। 100% মানে সমান হচ্ছে 100/100 মানে 1। দুয়ে দিয়েছে, এখানে একটা ছবি দিয়েছে, বলেছে প্রদত্ত পিচবোর্ডের কাগজটিতে 6টি বর্গাকার ক্ষেত্র আছে, বিন্দু অনুযায়ী ভাঁজ করে পাবো ঘন। তিনেতে দিয়েছে পেনের দৈর্ঘ্য ঢাকার দৈর্ঘ্যের 4 গুণ হলে পেন এবং ঢাকার দৈর্ঘ্যের অনুপাতটা আমাদের হতো তাহলে 4:1, তাহলে তার ব্যস্ত অনুপাত হবে 1:4। চারেতে দিয়েছে 1895 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপিয়ারের সংখ্যা। তো লিপিয়ার হচ্ছে যে সমস্ত সালগুলো 4 দ্বারা বিভাজ্য হয় সেইগুলোই হচ্ছে লিপিয়ার হয়। তো 1895 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 1895 যে পরের সংখ্যা 1896 4 দ্বারা বিভাজ্য কিনা দেখব। 4 4 16, 2 9, 4 6 24, 5 6 4 7 28 যাবে, 28, হ্যাঁ 4 4 16। তাহলে প্রথমে হচ্ছে 1896, এবার তার সাথে 4 যোগ করে নিলে পরেরটা পেয়ে যাব। তাহলে এবার 1900 সাল কিন্তু লিপিয়ার নয়, 1896 সাথে 4 যোগ করলে হয় 1900 হচ্ছে একটা শতাব্দী বছর। এটা যদি 400 দিয়ে বিভাজ্য হতো তাহলে লিপিয়ার হতো। 1901ও হবে না, 1902 4 দ্বারা বিভাজ্য কিনা দেখব। 4 4 16, 3 0, 4 7 28, 22 4 দ্বারা বিভাজ্য নয়, 1903ও নয়। 4 যদি হয় তাহলে 2 4, 4 6 24, তাহলে হচ্ছে 1904, তারপরে 1908, 1912, 12 আর 4 যোগ করলে 16, তারপরে নেক্সট ইয়ার চলে আসছে 1916। আমাদের 1915 পর্যন্ত বলেছে মোট, তাহলে মোট হচ্ছে 4টি বছর। তাহলে 1896, 1904, 1908, 1912, তাই জন্য অপশানে 4 হবে। 5এতে বলেছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কোনটা হবে। তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত মানে আবৃত্ত দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পর থেকেই আর কি সংখ্যায় আবৃত্ত দশমিকটা থাকে তাকেই আবৃত্ত দশমিক বলে। এই যে শুদ্ধ আবৃত্ত দশমিকের সংখ্যা, এটার সংজ্ঞা আছে তোমাদের বইয়ের অঙ্কবের 117 পাতাতে। যেসব আবৃত্ত দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়। তো সেই হিসাবে ধরো এখানে এটাই অপশানে আছে, তো সেই জন্য এর দাগের অ্যান্সারটা হবে ঠিক। 6তে দিয়েছে এক্সকে 2 দিয়ে গুণ। তো এক্সকে 2 দিয়ে গুণ মানে হলো 2x, গুণফল থেকে 3 বিয়োগ মানে -3, তাই এর দাগের অ্যান্সারটা। 2 আয়তে দিয়েছে 2 গসাগু বিশিষ্ট 3টি 2 অঙ্কের সংখ্যা লেখো। গসাগু মানে সবগুলোকেই ভাগ করা যাবে এমন একটা সংখ্যা, তো 16, 18, 20। 2তে দিয়েছে 2 অঙ্কের একটা বিজোড় সংখ্যা লিখে তার সব থেকে নিকটবর্তী পূর্ণ সংখ্যা লেখো। আচ্ছা, 2 অঙ্কের আমাকে একটা বিজোড় সংখ্যা বলেছে। বিজোড় সংখ্যা মানে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে না। তো আমি 79 নিলাম। তো 79 নিলাম। এবার বলেছে এর সব থেকে নিকটবর্তী পূর্ণ সংখ্যা। তো এককের অঙ্ক দেখবো, এটা 5-এর থেকে বেশি, 9 যেহেতু 5-এর থেকে বেশি তাই 7টা বেড়ে 8 হয়ে যাবে, এককটা 0 হয়ে যাবে। তাহলে 79-এর সব থেকে নিকটবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 80। আর যদি তোমরা মানে ধরো 53, এটাও একটা বিজোড় সংখ্যা, এখানে এককের অঙ্ক 3, 5-এর থেকে ছোট, তাহলে দশকের অঙ্ক 5, 5ই থাকবে, এককের অঙ্ক 0 হয়ে যাবে। তাহলে এটা আমি একটা 5-এর থেকে বড় দেখে নিয়েছি, এটা একটা 5-এর থেকে ছোট দেখে নিয়েছি। তো তোমরা তোমাদের মতো সংখ্যা নিয়েও বানাতে পারো। আচ্ছা, 3-এতে দিয়েছে এল এক্স এক্স ভি আর এল এক্স এক্স আই ভি এর মধ্যে কোনটি বৃহত্তর। তো এল মানে হচ্ছে 50, তো এল মানে হলো আমাদের 50, আর এলের ডান দিকে যদি ছোট সংখ্যা থাকে তার মানে সেটা যোগফল। তাহলে এল এক্স এক্স ভি মানে হচ্ছে 50, 60, 70, 75, আর এল এক্স এক্স আই ভি, তাহলে এখানে হচ্ছে 50, 60, 70, আর আই ভি মানে 74। তাহলে বলেছে কোনটি বৃহত্তর, তাহলে 75 বৃহত্তর। আচ্ছা, 6তে দিয়েছে এই সংখ্যাটির 6 স্থানীয় মান ঠিক রেখে অন্য অঙ্কগুলি পুনরায় সাজিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে বলেছে। তো 6 এখানেই থাকবে, বাকিগুলোকে সাজিয়ে 7 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা, তাই 6-এর পরে 0টাকে পাঠাবে, তারপরে 2, তারপরে 4টাকে লিখবে,
4 লিখে দুটো 5 লিখবে যেহেতু ক্ষুদ্রতম বলেছে, তারপরে 7 লিখে আর লাস্টে একদম 9টা পাঠিয়ে দেবে। তো 5-এ দিয়েছে 15 থেকে ছোট একটা পূর্ণ সংখ্যা 12, 13 লিখে দিতে পারো। তো 15 থেকে ছোট পূর্ণ সংখ্যা 14 দিয়ে শুরু করে তুমি 1 থেকে 1 মধ্যে যে কোনো সংখ্যা একটা লিখে দিতে পারো। তো উত্তরে 14 আছে, 12, 13, 14 যা হোক 12 বা 13 বা 14 দিতে পারো। 6তে দিয়েছে 4টি 30, 60 এবং 90 ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে যে বিশেষ ধরনের চতুর্ভুজ গঠিত হবে তার নাম লেখো। তো তার নাম হবে আয়তক্ষেত্র। 7-এ দিয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটির একটি হচ্ছে 30 ডিগ্রি, তাহলে একটির মান 30 ডিগ্রি হলে অপরটি কত, এটা হচ্ছে 7-এর দাগে। তো একটা সমকোণী ত্রিভুজ আমরা এমনি একটু ফ্রি হ্যান্ড স্কেচ করে নিলে একটা বা খসড়া যেটা বলা যায়। তো এবার বলেছে যে সমকোণ এটা হলো আমাদের সমকোণ 90 ডিগ্রি, নাম দিলাম ABC। তো বিপরীত কোণের একটি কোণ বলছে 30, তো এটা ধরলাম সি কোণ 30। তাহলে কোণ এ সমান হলো 90 ডিগ্রি, কোণ সি সমান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কোণ এ সমান কত। এবার যেহেতু কোণ এ প্লাস এটা ভুল বললাম বি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমাদের কোণ বি সমান হলো 90 ডিগ্রি আর সি হচ্ছে 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে কোণের সমান হচ্ছে এই দুটো যোগ করলে হলো 10, 11, 12, 120। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অপরটি হবে 60 ডিগ্রি। 3-এর আয়তে দিয়েছে একটা সারিতে যতগুলি চারা গাছ রোপণ করা হলো ঠিক ততগুলি সারিতে মোট 324টি চারা গাছ আছে, প্রতি সারিতে কতগুলো চারা গাছ আছে হিসাব করি। তাহলে এটা আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে দিতে হবে। বলেছে যতগুলো চারা গাছ একটি সারিতে আছে ততগুলো সারি, তাহলে 324-এর যদি ভাগ প্রক্রিয়ার বর্গমূল করি 1 1 1, 3 থেকে 1 বিয়োগ হলে হবে 2, 24 নেমে আসবে, 1কে 2 দিয়ে গুণ করে 2, আর এখানে হচ্ছে 8 লিখবে, আর এখানেও 1-এর পিঠে 8। এবার এই 28কে 8 দিয়ে গুণ করব, 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16 আর 6 22। তার মানে কি বুঝতে পারলাম যে 324-এ যদি আমরা বর্গমূল করি তাহলে হবে 18 স্কোয়ার, 18 18 324, তাহলে এখান থেকে বেরোবে 18টি। তাহলে উত্তর প্রতি সারিতে 18টি চারা গাছ আছে। দুইতে দিয়েছে রোহিত ছুটিতে মুম্বাই বেড়াতে গিয়ে জানলো যে সেখানে উত্তর ভারতীয় খাবারের দোকান আর দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের সংখ্যার অনুপাত 5:4, আর দুই ধরনের মোট খাবারের দোকানের সংখ্যা 117। তাহলে প্রত্যেক ধরনের খাবারের দোকানের সংখ্যা কত আছে হিসাব করো। আচ্ছা, লিখবে উত্তর ভারতীয় খাবারের দোকান ও দক্ষিণ ভারতীয় খাবারের দোকানের অনুপাত 5:4, দুই ধরনের খাবারের দোকানের মোট সংখ্যা 117। এবার অনুপাতের আকারে এভাবে লিখবে। তো তোমাদের এখন আনুপাতিক ভাগার যেহেতু শেখায়নি তাই লিখবে উত্তর ভারতীয় খাবারের দোকান বাই দক্ষিণ ভারতীয় খাবারের দোকান 5/4। এবার সমতুল্য ভগ্নাংশ বের করবে, 5 তেরং 65, 4 তেরং 52। তো যেহেতু 65 আর 52 যোগ করলে 117 হয়, তাহলে উত্তর ভারতীয় খাবারের দোকান আছে 65টি আর দক্ষিণ ভারতীয় খাবারের দোকান আছে 52টি। 3-এতে বলেছে 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে তাই হিসাব করে লেখো। আচ্ছা, 45 মিনিটটা তো মিনিটেই আছে, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে ওটাকে মিনিটে নিয়ে যাবে, 60 যোগ 15 মানে 75 মিনিট, আর 1 ঘন্টা 30 মানে 60 যোগ 30 90 মিনিট। এবার লসাগু বার করবে। তো লসাগু বার করে হয়েছে 900 মিনিট। তো 900কে 60 দিয়ে 900 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে হবে 15 ঘন্টা। তাহলে 15 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। হ্যাঁ, এটা বাঁশেরে দিয়েছে, এটা ঘন্টার হিসাবে দিলে 15 ঘন্টা পরে আবার একসঙ্গে এই পর্যন্ত করবে। 15 ঘন্টা পরে আবার একসঙ্গে ঘন্টাগুলো একসাথে বাজবে। কতক্ষণ পরে বলেছে, তখন কটা বাজবে চায়নি, 15 ঘন্টা পর আবার ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। 4-এতে দিয়েছে একটি গ্রামের জনসংখ্যা 8,000। তো ওই জনসংখ্যার 80% স্বাক্ষর, আর স্বাক্ষরদের আবার 40% মহিলা হলে কতজন মহিলা স্বাক্ষর হবে। তাহলে মোট জনসংখ্যা হচ্ছে 8,000,
8,000 আর স্বাক্ষর হচ্ছে 80%। অতএব মোট স্বাক্ষর জনসংখ্যা 8,000-এর 80% করবে 8,000 গুণ 80/100, তাহলে 8 × 8 = 64, 6,400 জন 400 জন। আবার মহিলা স্বাক্ষর হলো, মহিলাদের আবার স্বাক্ষরদের 40% মহিলা, তাহলে মহিলা স্বাক্ষর সমান 6,400 জনের 40%, তার মানে 6,400 গুণ 40/100, তাহলে 0 4 4 16 6 হাতে 1 4 4 24 1 25, 2,560 জন হচ্ছে মহিলা স্বাক্ষর। আচ্ছা, একটা বড় পাত্রে 13 লিটার 200 মিলিলিটার শরবত আছে। একটা গ্লাসে 60 মিলিলিটার দিয়ে ভর্তি করা গেলে বড় পাত্রে শরবত ভর্তি করতে কয়টি গ্লাস লাগবে? তো এটা ভাগ করে দেবে। তো যেহেতু 60 মিলিলিটার শরবত ধরে একটা গ্লাসে, তাহলে 13 লিটার 200 মিলিলিটার শরবত ধরবে কয়টি গ্লাসে, তাই ভাগ করে দেবে। তো 13 যেহেতু 60-এর থেকে ছোট, তাই একে 1000 দিয়ে গুণ করে দেবে। 1000 দিয়ে লিটারকে গুণ করলে ওটা মিলিলিটারে চলে যাবে। 13,000 মিলিলি, তার সাথে 200 যোগ করে নেবে। 200টাও যেহেতু মিলিলিটার। এবারে 60 দিয়ে গেলে 60 2 120, আবার দুবার দেবে 0 0, তাহলে 220টি, তাহলে গ্লাস লাগবে 220টি। 6-এর দাগে একটা সরল দিয়েছে, তাহলে এটা আবার বিয়োগ করে বার করব। তাহলে এটা বিয়োগ করলে হবে তোমার, এখানে একটু সাজিয়ে নেবে, 4.00 করে 2.07, 3 দিলে 10, হাতে 1 9, 2 1 3 4, তাহলে 1.93 × 2.5 বাইরে ভাজিতক 1.93। এটার গুণ করবে না, এরকমভাবে লবহরের আগে সাজিয়ে নেবে, তাহলে কাটাকুটি করলে উত্তরটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। গুণ করে আবার ভাগ করার দরকার নেই, তাহলে অ্যান্সার হচ্ছে 2.5। 7-এ দিয়েছে মেহবুবা তার দল ঠিক করেছে 33 দিনে 24 × 11 15 কিলোমিটার রাস্তা করবেন। একদিনে করেছে 11 কিমি। এবার 25 দিন রাস্তা হয়েছে, তাহলে একদিনে যদি এতটা হয় 25 দিন এটা দিয়ে গুণ করবে, তাহলে বাকি রাস্তা এটা থেকে বিয়োগ করে দেবে। আর 33 দিনের মধ্যে 25 দিন কাজ হয়ে গেছে, মানে 8 দিন পড়ে আছে, 8 দিনে ওই বাকি রাস্তাটা করতে হবে। তাহলে প্রতিদিন কতটা করে রাস্তা করবে? আচ্ছা, লিখবে মোট রাস্তা হচ্ছে 24 × 11 15 কিলোমিটার, মোট দিন 33। এবার একদিনে রাস্তা হয়েছে 11 15 কিলোমিটার, তাহলে 25 দিনে 11 15 গুণ 25, তো কাটাকুটি করে হচ্ছে 55, 3 কিলোমিটার রাস্তা 25 দিনে হয়ে গেছে। এবার তাহলে বাকি রাস্তা, তো 24 × 11 15 থেকে 55 3 বিয়োগ দেবে, দিলে হচ্ছে 96 15 কিলোমিটার। আর হাতে দিন তাহলে কত রইলো? মোট দিন 33 ছিল, 25 দিন কাজ হয়ে গেছে, তাহলে 8 দিনে এই রাস্তাটা করতে হবে। তাহলে 8 দিনে করতে হবে 96 15 কিলোমিটার রাস্তা, একদিনে করতে হবে 96 15 ভাজিতক 8-এর 1, মানে 8-এর 1 লিখে নিলে এটা সুবিধা হয়, ভাগটা গুণ হয়ে যাবে, 8-এর 1টা উল্টে 1-এর 8 হয়ে যাবে, কাটাকুটি করে হবে 4-এর 5 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। তাহলে প্রতিদিন 4-এর 5 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। 4-এর আয়তে দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে 7 এবং -17 যোগফল নির্ণয় করো। তো +7 আর -17 যোগফল করলে হবে -10। তো সংখ্যা রেখা, এটা আমি শুধু হাতে করছি, তোমরা স্কেলের সাহায্যে অবশ্যই করবে। তো এখানে দুদিকে অ্যারো দেবে। এবার ডান মাঝখানে এখানে ধরো 0, এবার আমরা বাঁ দিকটাকে বেশি নেব, যেহেতু আমাদের অ্যান্সারটা এসেছে -10-এতে। তো 0-র ডান দিকে ধনাত্মক বলে +1 একটা দেখিয়ে দিলে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই 17, তাহলে -1 -2 3
এই হলো -17। তো এইভাবে দেখাবে। এবার 0 থেকে -17 অবধি একটা এইরকম দাগ টানবে আর অ্যারোর মুখটা বাঁ দিকে রাখবে, যেহেতু মাইনাসটা বাঁ দিকে তাই এটা হলো -17। আর -10 অবধি, -17 থেকে -10 অবধি একটা এরকম দাগ কেটে তার অ্যারোটা ডান দিকে রাখবে, যেহেতু সেটা +7কে দেখাবে। আর -10 থেকে 0 অবধি শুধু একটা এরকম দাগ টেনে এইখানে এরকম লিখে দেবে -10। এরপরেতে রয়েছে 2 দিয়েছে সংখ্যা যোগের সংযোগ নিয়ম যাচাই করো। আচ্ছা, +5 প্লাস -3কে প্রথমে এক জায়গায় করবে আর +2কে আলাদা রাখবে। তো এই দুটো যোগ করে আমরা পাচ্ছি +2, আর +2 যোগ করলে +4। আবার +5কে আলাদা রেখে -3 আর +2 একসাথে যোগ করবে, তো সেখান থেকেও আমরা পাচ্ছি +4। তার মানে এই দুটো সমান, সুতরাং নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সংযোগ নিয়ম মেনে চলে। এরপরে দিয়েছে যোগফল নির্ণয় করতে বলেছে। +13 প্লাস -12 প্লাস -15। তো এইভাবে সাজিয়ে নেবে। তাহলে +13 -12 -15। তাহলে +13কে এক জায়গায় রাখবে, মাইনাস কমন নিলে 12 + 15, তাহলে সমান হচ্ছে +13 আর মাইনাস হচ্ছে 17, মানে +17। এবার এটাকে বাইরে বের করলে 13 - 17 সমান হচ্ছে -4। 4তে দিয়েছে দুটি চল, দুটি ধ্রুবক সংখ্যার প্রত্যেকটি একবার নিয়ে যোগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে একটি বীজগণিতিক সংখ্যামালা লেখো। তো এটা যা খুশি হয়, 2y + x ভাজিতক 3 দিয়ে দিলে। আচ্ছা, 5এ দিয়েছে আমাদের গাছ থেকে এবছর xটি আম পেরেছি। গত বছর এবছরের আমের সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2x থেকে yটি কম পেরেছিলাম, তাহলে এতটি 2x - yটি আম পেরেছিলাম। 5এর আয়তে দিয়েছে p, q, r তিনটি অসমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু সরলরেখাংশ দ্বারা যুক্ত করো। তার মানে একটা ত্রিভুজ হবে p, q, r। এবার বলেছে p, q বাহুর বিপরীত কোণের নাম। তাহলে এই হচ্ছে অসমরেখ বিন্দু, p, q বাহুর বিপরীত কোণ হচ্ছে p, q বাহুর বিপরীত কোণ, কোণ p, r, q। আর q, p, r এর বিপরীত বাহু, কোণ q, p, r এর বিপরীত বাহু q, p, r বিপরীত বাহু হলো q, r। 2তে দিয়েছে চাঁদার সাহায্যে 216 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে 216 ডিগ্রি কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ, তাই 360 ডিগ্রি থেকে 216 ডিগ্রি সমান হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে 360 থেকে 216 ডিগ্রি মাইনাস করলে হবে 4, হাতে 1 2 3 4 5 6 44, 144 ডিগ্রি। এবারে চাঁদার সাহায্যে 144 ডিগ্রি কোণ অঙ্কন করে তো চাঁদার সাহায্যে এই 144 ডিগ্রি কোণ অঙ্কন করলে, তো 144 হচ্ছে ভেতরের দিক যে কোণটা হলো সেটাই হচ্ছে 144 ডিগ্রি। এই হচ্ছে 144 ডিগ্রি কোণ, তার মানে এইটা হচ্ছে 144। তাহলে আমাদের প্রবৃদ্ধ কোণ হবে এই দিকেরটা 216 ডিগ্রি, এইটা দেখাবে। এবারে ধরো নাম দিয়ে দিলে p, q, r, এইটা হবে 216 ডিগ্রি কোণ, এইভাবে দেখিয়ে দেবে। 3তে দিয়েছে একটি সমবাহু ত্রিভুজের কয়টি প্রতিসম অক্ষ আছে এবং চিত্র অঙ্কন করে দেখাও। সমবাহু ত্রিভুজে 3টি প্রতিসম অক্ষ আছে, আর সেটা হচ্ছে এই ত্রিভুজ আঁকবে, সমবাহু ত্রিভুজের এই 3টে মধ্যমা, এই 3টে মধ্যমা হচ্ছে ও প্রতিসম অক্ষ a, b, c। 6এর আয়তে দিয়েছে চাঁদার সাহায্যে 55 ডিগ্রি কোণ এঁকে কোণটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তো এইভাবে চাঁদার সাহায্যে 55 ডিগ্রি কোণ এইভাবে আঁকলে, এবারে এঁকে আমি পেন দিয়ে দেখাচ্ছি, তোমরা পেন্সিল ব্যবহার করবে। তো এখানে নাম কিছু দিতে বলেনি, তোমরা নামটা দিয়ে দেবে, আমি পরে দিচ্ছি নামটা। তো এরকম শীর্ষবিন্দুতে কম্পাসের কাঁটাটা বসিয়ে পেন্সিল দিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে যাতে কোণের বাহু দুটোকে ছেদ করে। এবার এই ছেদবিন্দু দুটোর মাপ নিয়ে নেবে, নিয়ে শীর্ষবিন্দুর বিপরীত দিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। এবার এই ছেদবিন্দু আর শীর্ষবিন্দুটা জুড়ে দিলেই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। ধরো ABC নাম দিলাম, ABC, এটা হচ্ছে 55 ডিগ্রি, আর এইটা জুড়ে দিলে
ত্রিভুজটা সমদ্বিখণ্ডিত, কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এখানে একটা নাম দিয়ে দিলে ডি, আর এখানে লিখে দিলে এবিসি সমান 55 ডিগ্রি। দুইতে দিয়েছে 5.5 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশ স্কেলের সাহায্যে অঙ্কন করো। পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে। তো জিনিসটা এরকম দেখতে হবে। তো প্রথমে একটা 5.5 সেমি একটা সরলরেখা অংশ নিলে, নাম দিলে ধরো এক্স ওয়াই। এবার এক্স বিন্দুতে কাঁটাটা বসিয়ে অর্ধেকের থেকে বেশি পেন্সিলের মাথাটা রেখে ওপরে বৃত্তচাপ আঁকবে, নিচে বৃত্তচাপ, আবার ওয়াই বিন্দুতে কাঁটাটা ঘুরিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে। এবার এই ছেদ বিন্দুটা জুড়ে দিলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার এইখান থেকে নাম দিলে ধরো ও, এবার ও ওয়াই এর মাপটা নিয়ে এখান থেকে বৃত্তটা এঁকে এইভাবে বৃত্তটা এঁকে নেবে। 3তে দিয়েছে এবি একটা সরলরেখা অংশ অঙ্কন করো। সরলরেখার বহিস্থ একটা বিন্দু পি, এবি সরলরেখা অংশের উপর লম্ব অঙ্কন করো। এইরকম নেবে, এবি হচ্ছে একটা সরলরেখা অংশ, তার বহিস্থ বিন্দু হলো পি। তাহলে এবি হচ্ছে একটা সরলরেখা অংশ নিলে, বহিস্থ বিন্দু হলো পি একটা নিলে, পি বিন্দুতে কাঁটা বসিয়ে এমন মাপের একটা ব্যাস মানে বৃত্তচাপ আঁকবে যেটা এবিকে দুটো বিন্দুতে ছেদ করবে। এবার সি আর ডি এর মাপটা নিয়ে এই ধরো পি বিন্দুর বিপরীত দিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। এবার এইটা এরকম জুড়ে দিলে এইখানে এল বিন্দুটা এই পি এর লম্ব হয়ে যাবে এবির ওপরে। এইটা এরকম দেখতে হবে। 7 দিয়েছে 50টা পরিবারের 2 চাকার গাড়ির সংখ্যার তালিকা নিচে দেওয়া হয়েছে, তথ্যগুলো সাজিয়ে ছক তৈরি করতে বলেছে। আচ্ছা, এখানে 3টে ছক করবে। এটা 2 চাকার গাড়ির সংখ্যা, এটা এখানে 2টা ভেতরে চলে দিকে পিনে আটকা পড়ে গেছে। 2 চাকার গাড়ির সংখ্যা ট্যালিমার্ক পরিবার সংখ্যা, তাহলে 0 মানে গাড়ি নেই এরকম পরিবার হচ্ছে 3টি, একটি করে গাড়ি আছে এরকম পরিবার হচ্ছে 28টি, আর 2টি গাড়ি আছে এরকম পরিবার হচ্ছে 5 আর 5 10 আছে 4 14টি, আর 3টে গাড়ি আছে এরকম পরিবারের সংখ্যা 4টি, আর 4টে গাড়ি আছে এরকম পরিবারের সংখ্যা হচ্ছে 1টা। 8 আয়তে দিয়েছে একটা দৈনিক সংবাদপত্রে বিক্রির প্রতিদিনের সংখ্যা দিয়েছে, বাংলা, উর্দু, হিন্দি, ইংরাজি, নেপালি। তো একটা স্তম্ভচিত্র তৈরি করে সেটা দেখাতে হবে। আচ্ছা, নিচে মানে অনুভূমিক রেখা বরাবর দুদিকে অ্যারো দেবে, আর অনুভূমিক রেখা বরাবর রাখবে হচ্ছে মানে সংবাদপত্রের আর কি ভাষার নাম। এখানে ভাষা দিয়েছে, এখানে ভাষা বলে দিয়েছে, তাই ভাষার নাম, আর এখানে হচ্ছে সংবাদপত্রের সংখ্যা। তো 1 একক সমান 500টি সংবাদপত্র ধরে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। আচ্ছা, 2তে দিয়েছে একটা একা শহরে 100টি বাড়ি রান্নার জন্য জ্বালানি ব্যবহারের স্তম্ভ দেওয়া হয়েছে। উত্তর দিতে বলেছে সব থেকে বেশি বাড়ি কোন জ্বালানি ব্যবহার করে, সেটা হচ্ছে গ্যাস। সব থেকে কম বাড়ি কোন জ্বালানি ব্যবহার করে, বিদ্যুৎ। কটি বাড়ি জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করে, ওই 10টি, ধরো 10টি। বলছে যদি শহরের জনসংখ্যা 1 লাখ হয় কটি বাড়ি তখন জ্বালানি হিসাবে বিদ্যুৎ ব্যবহার করে, এটা 5টা দিয়েছে। এটা 100-র মধ্যে দিয়েছে 5টি, তাহলে 100-র মধ্যে যদি 5টি হয় তাহলে একটার মধ্যে হবে 5-এর 100, আর 1 লাখ মানে একক, দশক, শতক, হাজার, অযুত, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দুটো শূন্য কেটে যাচ্ছে, তার মানে 5000টি বাড়ি। 5000টি বাড়ি বিদ্যুৎ ব্যবহার করে। আচ্ছা, এখানে যেটা হিসাব আছে সেটা 100-র মধ্যে রয়েছে। তো 100-র মধ্যে হচ্ছে 5টি বাড়ি বিদ্যুৎ ব্যবহার করে, তাহলে 1 লাখের মধ্যে 5000টি বাড়ি বিদ্যুৎ ব্যবহার করে।